নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের সেভেন সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। बांग्लादेश 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 इसके अलावा आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजल करम से। পাকিস্তানকে ফেসিবাদ আওয়ামী লীগ ভারতের দোষর বিভিন্ন সময় গালি দেয়। সেই পাকিস্তানি গতকালকে বলেছে বাংলাদেশের উপর একটা ফুলের আঁচড় পড়বে, আমরা বাংলাদেশকে অস্ত্র বোমা সবকিছু দিয়ে সহযোগিতা করব। এই হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে। তাকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভাইরাল। যাক, দাদা বাবুরা লাইনে আসছে দাদা বাবুরা। খুনি হাসিনা, সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে, আমি মানলাম। মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা, তাই আশ্রয় দিয়েছে। সেই শেখ হাসিনার অতি অনতিবিলম্বে আমরা ফাঁসি চাই। কেন ফাঁসি চাই? আমাদের এবারের আন্দোলনে 24 সালের আন্দোলনে শিশু খুন হয়েছে। আজকে ডিস্টার্ব যে করছে, এটা আমি 2 মাস আগে বলেছিলাম। অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে গেল ভারত। এবার ভারতের জন্যই বিশাল দুঃসংবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ভারত চেয়েছিল যে বাংলাদেশকে নিঃশেষ করে দেবে বা বাংলাদেশে নতুন করে আবারও শেখ হাসিনাকে ব্যাক করে দিবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ারে আবারও বসাবে বা ক্ষমতায় বসাবে। কিন্তু ভারতের সেই ভাতের ভিতরে ছাই পড়ল। প্রিয় দর্শক, কেন আমি কথা বলছি বিস্তারিত আজকের ভিডিওটি দেখতে থাকুন, সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। এবার ভারতের বিরুদ্ধে কিন্তু লেগে পড়েছে পাকিস্তান। প্রিয় দর্শক, বাংলাদেশের পক্ষে চলে আসলো পাকিস্তান। যেই পাকিস্তানকে সারা জীবন ভারত মনে করেন যে গালিগালাজ দিয়ে গেছে, তাদের নামে নানান ধরনের অপকর্মের কথা বলে গেছে এবং কি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও কিন্তু পাকিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ, এই রকম একটা বুলি কিন্তু উঠিয়েছে ভারত। অবশেষে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। তাহলে ভারতের অবস্থাটা কি? এবং বাংলাদেশের পাশে শুধু পাকিস্তানই দাঁড়ায়নি, ভারতের জন্য আরও বড় কাল হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো পাশের রাষ্ট্র চীন। তো চলুন আমি কথা বাড়াবো না, সবগুলো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভারতের 7 সিস্টার হারানোর ভয়ে কিন্তু রয়েছে এবার ভারত। ভারত চিন্তা করেছিল যে বাংলাদেশকে নিঃশেষ করবে, তারা নিজেরাই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। बांग्लादेश 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 इसके अलावा आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजल करम से। পাকিস্তানকে ফেসিবাদ আওয়ামী লীগ ভারতের দোষর বিভিন্ন সময় গালি দেয়। সেই পাকিস্তানি গতকালকে বলেছে বাংলাদেশের উপর একটা ফুলের আঁচড় পড়বে, আমরা বাংলাদেশকে অস্ত্র বোমা সবকিছু দিয়ে সহযোগিতা করব। সেই পাকিস্তানের সাথে 65 সালে কিন্তু ভারত হেরে গেছিল। 47-এ আপনারা দেখবেন যে হিন্দু মুসলিম এই একটা ধর্ম সম্প্রীতির কারণে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেছিল। তখন আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিলাম। তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখছি যে যেই পাকিস্তান এতদিন আমাদের শত্রু ছিল, সেই পাকিস্তান আমাদেরকে অস্ত্র বোমা দিয়ে সহযোগিতা করতে চাচ্ছে। আমরা ভারতকে স্পষ্ট ভাষা বলতে চাই, ভারত বারবার বলে আমরা বাংলাদেশের চট্টগ্রাম, আমরা বাংলাদেশের নোয়াখালী, কুমিল্লা, বিভিন্ন অঞ্চলের জেলাগুলো আমরা নিয়ে যাব। আমরা ভারতকে বলতে চাই তোমরা তো 1 দশক ধরে এই গল্প শোনাচ্ছ। আর 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিল যে গাজওয়াতুল হিন্দের মাধ্যমে পুরা ভারতবর্ষ এবং উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের দখলে আসবে। সেই জায়গাটা থেকে আমরা গাজওয়াতুল হিন্দের জন্য পাকিস্তানের সহযোগিতা শুধু পাবো না, বিভিন্ন মুসলিম দেশের সহযোগিতা পাবো। ইহুদি খ্রিস্টান কান্ট্রি যারা আছে, রাশিয়া, আপনার চায়না, তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা করে। আপনারা দেখেন ভারতের কিন্তু চারপাশে কোনো বন্ধু নাই। ভারত যদি ভুলবশত আমাদের উপর একটা ফুলের টাচ করে জাস্ট আমাদের উপর একটু ছোট্ট আক্রমণ করবে, নেপাল, শ্রীলঙ্কা, চায়না, বাংলাদেশ 4 থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে, তখন ভারত কি পালাতে পারবে? বরং আমি তো দেখতে পাচ্ছি আর 10 বছরের ভিতরে বাংলাদেশের নাম আপনার ভারতের সমুদ্রে থাকবে। অর্থাৎ ভারতের মানুষ বলবে যে আমরা বাংলাদেশের নাগরিক। সেই দিন আমরা দেখতে পাচ্ছি, সেই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মানুষ ভারতকে নিয়ে নিবে, ভারত আমাদেরকে কি নিবে? মিয়া, ভারতের সেই সেনাবাহিনী আছে নাকি? ভারতের পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ লাগে, পাকিস্তানের রিটায়ার্ড আর্মিরা পর্যন্ত আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। আর ভারতের রানিং কর্মকর্তারা বলে আমাদের পেট ব্যথা, মাথা ব্যথা, বিভিন্ন সুতা দিয়ে তারা আপনার ছুটি নিয়ে থাকে। সেই জায়গাটা থেকে আমরা আমি এখানে থেকে ভবিষ্যৎ বলছি যে ভবিষ্যতে বাংলাদেশ ভারতকে নিয়ে নিবে, ভারত আমাদের বাংলাদেশ কি নিবে, এই সাহস ভারতের নাই। ভারতের কিছু কুকুর আছে মূর্খ, বিজেপি যারা মোদির চামচামি করে, এরা দেখি যে কিছু টেম্পু নিয়ে বাংলাদেশ অবরোধের দিকে আসে। আরে ভাই আয় তোরা আয়, আমরা 1-1,500 রাইফেল নিয়ে দাঁড়ায় আসছিলাম, বুঝছস? আইলে ফাঁকা আওয়াজ দিতাম, যে করা ঢুকতি একটা ওর মায়ের বুকে ফিরে যেতে পারছি না। যদি ভারতের সাহস থাকে তাহলে ওরা কি করে? ওদের দেশে আমাদের আপনার যে কনসুলেট জেনারেল আছে সেখানে ওরা হামলা করতেছে, ওরা আমাদের দেশের পতাকাকে অবমাননা করতেছে। বাংলাদেশের পতাকা সম্বন্ধে ধারণা আছে তোমাদের? তোমরা বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে যেভাবে সম্মান পায়, বাংলাদেশের পতাকা দেখলে বহির্বিশ্ব থেকে বলে এখানে কোরআনে হাফেজরা আছে, এখানে
ভালো ডক্টর ইউনূসের মতো সম্মানিত ব্যক্তি আছে। আর ভারতের পতাকা যদি বহির্বিশ্বে দেখে তাহলে কানাডা তো তাদের জঙ্গি সংগঠন হিসাবে, জঙ্গি দেশ, টেররিস্ট দেশ হিসাবে স্বীকৃতি দিয়েই দিছে। কানাডা কিন্তু কোনো ভারতীয় ভিসা পায় না এবং ভারতের এম্বাসি উঠায় নিছে, এটা আপনারা হয়তো অনেকে জানেন না। সেই জায়গা থেকে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সাথে ভাই লাগতে আইসো না, আমরা তোমাকে যেই জিনিস দিছি ভাই শেখ হাসিনাকে দিয়ে দিছি, আমাদের সবচেয়ে বড় সম্পদ, তোমরা আর কি চাও? সো আমাদের সাথে লাগতে আইসো না, আমরা বাঙালিরা যে কি জিনিস ওটা 71 পাকিস্তানি বুঝা গেছে ভাই। এরপরে দেখো না আর আমাদের সাথে এখন বন্ধুত্ব করে, শত্রুমি করে না। সো আমাদের সাথে লাগতে আইসো না, ভারতটাই দেখবে বিভক্ত করে দিছি। ভারতের ভিতরে কয়েকটা রাজ্য কিন্তু আমরা তৈরি করে দিব, বিহার, 7 স্টার যেসব, ত্রিপুরা, যেসব রাজ্য আছে প্রত্যেকটা রাজ্য কিন্তু আমাদের দাবিদার, আমাদের বাংলাদেশের। এগুলো যদি আমরা হাত দেই এবং সেখানের যারা বাঙালিরা আছে ত্রিপুরা এবং 7 স্টার বিহারের, ঠিক আছে, আসামের, তারাও কিন্তু বলছে আমরা বাংলাদেশের সাথে মিলিত হবো। সো দুই দেশের জনগণ যখন মিলিত হবে, তোমাদের 7 স্টার যদি আমরা নিয়ে নেই তাহলে তোমাদের ভারতের অংশও থাকবে না। তোমাদের মূল অংশ বিভিন্ন বাণিজ্যিক এই 7 স্টার থেকে আলু, পটল এবং বিভিন্ন শাকসবজি, ফলমূলাদি যা আছে এগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কর্তৃক জাতীয় ঐক্যমত সৃষ্টির লক্ষ্যে গতকালকে এবং আজকের বিশেষ একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকালকের সভায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এক্সেপ্ট যাদেরকে আমরা আওয়ামী লীগের দোসর মনে করি এবং আওয়ামী লীগের প্রেতাত্মা মনে করি, তারা ব্যতীত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে। আজকের বাংলাদেশের বিভিন্ন মহল থেকে ধর্মীয় ব্যক্তিবর্গ যারা ধর্মীয় কাজে বিভিন্ন সময় অংশগ্রহণ করে থাকেন কিংবা তাদের স্বগোত্রীয় জায়গায় সম্মানের সাথে রয়েছেন, সেই সকল ব্যক্তিদের সাথে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই দুইটি আলোচনা থেকে স্পষ্ট যে বার্তাটি এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের ইস্যুতে আমরা সবাই এক। বাংলাদেশকে নিয়ে কারো কোনো অপশক্তির কোনো ষড়যন্ত্র সেটা মেনে নেওয়া হবে না, কোনো অপরাজনীতি এই দেশকে নিয়ে কেউ করবে সেটা কোনোদিন মেনে নেওয়া হবে না, বাস্তবায়িত হতে দেওয়া হবে না। আপনারা জানেন সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি যে কোনো মূল্যে বাংলাদেশকে ধ্বংস করে এই দেশের মধ্যে পার্শ্ববর্তী দেশের সাথে একটি যুদ্ধ লাগানোর মতো পরিস্থিতি তৈরি করতে চায়, পায়ে পাড়া দিয়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে চায়। ওই দেশের সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের মিথ্যা বক্তব্য সকাল সন্ধ্যা প্রচার করেই যাচ্ছে। এক বাক্যে মনে হচ্ছে যেন শেখ হাসিনার পতন হওয়া না যেন পার্শ্ববর্তী দেশের জন্য একটি চরম মাত্রার চটপাঘাত খাওয়া এটা হয়ে গিয়েছে। শেখ হাসিনার পতনে বাংলাদেশের জনগণ খুশি হলেও পার্শ্ববর্তী দেশের সেই জায়গার শাসক গোষ্ঠী খুশি হতে পারেনি। যদিও বাংলাদেশের জনগণের সাথে সকল পৃথিবীর রাষ্ট্রের জনগণের সাথে সম্পর্ক থাকবে স্বাভাবিক গতিতে এবং সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের ভিত্তিতে। আমরা সেই সম্পর্কের জায়গায় অটল। আমাদের বাংলাদেশ মনে করে পার্শ্ববর্তী দেশ সহ সমগ্র দেশের জনগণের সাথে আমাদের সম্পর্ক পূর্বে যেভাবে ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমরা কখনোই আমাদের দেশকে বিক্রি করে কারো স্বার্থ হাসিলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের পদ্ধতি খুলে দিতে পারি না, কিংবা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে আমরা আমাদের স্বার্থ নিয়ে বসে থাকতে পারি না। আমি যে জিনিসটি দেখলাম যে বাংলাদেশের সর্বমহলে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে জাতীয় ঐক্য এর কোনো বিকল্প নেই। বাংলাদেশকে রক্ষার জন্য জাতীয় ঐক্য এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় আহ্বান। এবং বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে আমাদের মধ্যে মতানৈক্য আছে, মতের বিরোধ আছে, ভিন্ন মতের ভিন্ন আদর্শের মানুষ আছে, কিন্তু আমরা এই একটা ইস্যুতে কিন্তু এক। সেটা হচ্ছে শেখ হাসিনার সকল অপকর্ম কিংবা বিদেশি কোনো আধিপত্য এই দেশে বিস্তার করতে গিয়ে তারা আমাদের দেশকে ধ্বংস করবে, সেই সকল ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আমাদের বাংলাদেশের গতকালকের যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রে দাঁড়িয়ে কথা বলেছেন, একত্রে বসেছেন, গল্প করেছেন, রাষ্ট্রকে পরামর্শ দিয়েছেন, রাষ্ট্র তার সামনে বক্তব্য দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ইউনিক বক্তব্য আমার পছন্দ হয়েছে। তিনি বলেছেন যে আমরা ঠান্ডা হয়ে যাইনি, আমরা আমাদের প্রয়োজনে ঐক্যবদ্ধ। আমরা আজকের এই মিটিং করছি এর মানে এই নয় যে আমরা দুর্বল। এই মিটিং এজন্যই করছি বিশ্ববাসীকে দেখাতে চাই যে আমরা ঐক্যবদ্ধ, আমরা একসাথে আছি। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেছেন যে একটা নিশ্চয়ই আপনারা জানেন যে 5ই আগস্টকে কেন্দ্র করে পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিল, স্যার একজন মারি 4 জন দাঁড়িয়ে যায়। তো তখন ডক্টর মোহাম্মদ এটাকে কোট করে বলেছেন যে আগে একজন মেরেছেন 4 জন দাঁড়িয়েছে, এখন একজন মারলে 40 জন দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে বর্তমান সময়ের তার অনুভূতি এবং তার বক্তব্য। তার যে স্পিরিটটা আমি গতকালকে দেখেছি, তার যে চরম মাত্রার একটি ঐতিহ্যবাহী বক্তব্য দেখেছি, ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই বক্তব্যের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে গঠন করার জন্য যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, এটা আমাদের জন্য একটি দিকপাল হয়ে থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে গঠন করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে এগিয়ে নিয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের কাজ। প্রিয় বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের যখনই কোনো ধরনের দুর্যোগ চলে আসে, কখনো দুর্নীতি মানে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়, তখন কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অনৈক্য আর পছন্দ করি না। আমরা সবাই একে অপরের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাই। আমরা প্রত্যেকে তখন এক একটা শক্তিতে রূপান্তরিত হয়ে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে যাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে রাজনীতিবিদরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন, বাংলাদেশের জনগণ সেটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে। আগামী দিনেও এই রাজনীতিবিদদের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন মহলের মানুষদের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি হোক, সেটা আজকের জনগণ কিন্তু কামনা করে। শেখ হাসিনা কিন্তু যে কোনো মূল্যে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চাইবে
সে বিভিন্ন ধরনের দাঙ্গা লাগানোর চেষ্টা করবে, হুরহাঙ্গামা সৃষ্টির চেষ্টা করবে, মানুষকে বিভাজনের চেষ্টা করবে, জনগণের অধিকারকে বঞ্চিত করার জন্য যত ধরনের পদ্ধতি আছে সব শেখ হাসিনা বহির্রাষ্ট্রে বসে ষড়যন্ত্র আঁকবে। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার ভালো লেগেছে নিউ কনসেপ্ট যে সকল আলেমদেরকে, সকল ধর্মীয় গুরুদেরকে, বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষদেরকে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস ডেকে নিয়ে পরামর্শ দিলেন, দেশবাসীকে দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। এটা বাংলাদেশের জন্য একটি নতুন শিক্ষা যে আমরা পারি, আমরা পারবো, আমাদেরকে পারতেই হবে। বাংলাদেশের কখনোই কোনো মানুষ এই দেশের স্বাধীনতাকে বিকায়িত করে, শেষ করে দিয়ে, বিক্রি করে দিয়ে অন্য কারো কোনো এজেন্ডা বাস্তবায়নের পাত্রের হাতিয়ার হতে পারে না, হতে দিবে না ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এই মুহূর্তে আমাদের বড় কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। ঐক্যের কোনো বিকল্প নাই। আদর্শ আপনার যাই হোক না কেন, আপনার কাজ হবে ঐক্য। যদি আপনি ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে আগামীর বাংলাদেশ ওই ষড়যন্ত্রবাদীরা কখনোই কেড়ে নিতে পারবে না। আগামীর বাংলাদেশের সুন্দর যে একটি পরিবেশ আমরা তৈরি করবো, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সেই জায়গাটা কোনোদিনই ধ্বংস করতে পারবে না। ওরা হয়তো ওদের টিভি চ্যানেলগুলোতে মিথ্যাচার করেই যাবে, কিন্তু জনগণ সত্য এবং বস্তুনিষ্ঠ নিউজ জানবে এবং বুঝবে এবং জনগণ আপনাদের সাথে, আমাদের সাথে এবং দেশকে রক্ষার স্বার্থে ঐক্যবদ্ধভাবেই থাকবে। যাক, দাদাবাবুরা লাইন আসছে দাদাবাবুরা। গরমে তো অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তব জীবনে ফিরে আসলে তো, কল্পনা জগৎ থেকে ফিরে আসলে তো বাস্তব জীবন খুব কঠিন। এটা তো মাথায় রাখতে হবে আপনাকে। আমরা গরমে অনেক কিছু করে ফেলি, একটা মানুষের মাথায় বাড়ি দিয়ে দেই। আমি একটা গল্প শোনাই আপনাদের। সেটা হচ্ছে, আমি তো মালয়েশিয়াতে ছিলাম, 2-2.5 বছর মালয়েশিয়াতে ছিলাম। মালয়েশিয়াতে থাকা অবস্থায় একটা হোটেলের জব করতাম। আপনারা যারা মালয়েশিয়ার পুত্রাজায়াতে আছেন, দি ইবাল্লি হোটেলে জব করতাম আমি, দি ইবাল্লি হোটেল পুত্রাজায়াতে। তো এই ইবাল্লি হোটেল যখন জব করতাম, তো আমাদেরকে মানে ব্রিফিং করতো। আমাদের যে ম্যানেজার ছিল, আমাদের যে দেখাশোনা করতো, উনি ব্রিফিং দিত আর কি। ওনার নাম ছিল রুডি। তো উনি কি বলতো যে কাস্টমার অলওয়েজ রাইট। বুঝতে পারছেন? কাস্টমার যারা, ওরা অলওয়েজ রাইট। ভুল করলেও ওরাই রাইট, কারণ ওরা হচ্ছে সোনার হরিণ। একটা হোটেলের মালিক, একটা হোটেলের মালিক তো অনেক টাকার মালিক, কিন্তু যে কাস্টমার আসবে 100 টাকার মালিক না, কিন্তু তাকে সম্পূর্ণ রেসপেক্ট দিতে হবে। সে অলওয়েজ রাইট, সে ভুল বললেও। তো আমরা হলাম ভাই ইন্ডিয়ার হচ্ছে কাস্টমার। এখন ইন্ডিয়া যদি আমাদের সাথে দুর্ব্যবহার করে তাহলে তো হবে না, সে তো কাস্টমার হারাবে। ইন্ডিয়ার হোটেলগুলো কি বললো ইন্ডিয়ার কিছুদিন আগে, যে মেডিকেল সেবা দিবে না, তারপরে হচ্ছে যদি কেউ চিকিৎসা নিতে যেতে চায় তাদের দেশের পতাকায় প্রণাম করতে হবে, তারপরে চিকিৎসা পাবে। এই কথাগুলো বলছিল না? এইটা কোনো নিয়ম হইতে পারে? এটা কোনো কথা হইতে পারে? বলেন, কাস্টমারের সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে? যে হসপিটালে যাবে, সেই হসপিটালে তো এক ধরনের কাস্টমারই যে যাবে, কারণ সে তো আর ফ্রি থাকবে না। সে যখন ওইখানে যাবে, তার সাথে 2জন লোক যাবে সাপোজ বাংলাদেশ থেকে। তারা যে খাবে, তারা ওষুধ কিনবে, তারা যে চিকিৎসা নেবে, হাসপাতালে বিল দিবে, এই টাকাটা তো বিভিন্ন সেক্টরে ছড়াই পড়তেছে। যখন বিমান থেকে নামবে, ট্যাক্সিতে উঠবে, ট্যাক্সি ভাড়া দিবে, সে টাকাটা ট্যাক্সি পাচ্ছে। যখন পানি কিনবে, তখন একটা গ্রোসারি থেকে পানি কিনবে, সে টাকাটাও দিচ্ছে। যখন একটা হোটেলে খাবে, সে হোটেল বিল পাইতেছে। যখন হসপিটালে থাকবে, সে হসপিটালের বিল দিচ্ছে। যখন ডক্টর দেখবে, ডক্টরের বিল দিচ্ছে। যখন হচ্ছে আপনার ওষুধ কিনবে, ফার্মেসি বিল পাইতেছে। তো এই টাকাটা তো গুরুত্বপূর্ণ একটা সেক্টরে চলে যাচ্ছে, বিভিন্ন সেক্টরে চলে যাচ্ছে। তো আপনারা যদি সে কাস্টমারের সাথে দুর্ব্যবহার করেন, কাস্টমার তো থাকবে না। আর এই যে কয়দিনে ঝামেলা হয়েছে, 5-7 দিনে ইন্ডিয়ার অবস্থা খারাপ। ইন্ডিয়ায় তো হাসপাতালে কেউ যাচ্ছে না, হাসপাতালে রোগী নাই। তাই ইন্ডিয়া যে মেডিকেল অ্যাসোসিয়েশন আছে না পশ্চিমবঙ্গের, তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা এটা বলছে, এই যে বলছে যে প্রণাম করতে হবে পতাকা, একজন রোগীকে প্রণাম করাইতে হবে, সরি বলে ভর্তি করবে, এটা তো সম্পূর্ণ অমানবিক। এটা তারা বলছে, যে সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তারা বলছে এটা সম্পূর্ণ অমানবিক, এটা হতে পারে না। কেন বলছে? কারণ তারা লাইনে আসে, তারা বুঝতে পারছে যে বাংলাদেশ থেকে রোগী না গেলে হসপিটাল আর চলবে না। হসপিটালে যারা আছে, ডক্টর বলেন, মানে যারা আছে সবাই কিন্তু আগে থাকবে। তো তারা বুঝতে পেরে কিন্তু লাইন আসছে। তারা আজকে বলতেছে না পতাকায় প্রণাম করা ঠিক হবে না, হ্যান হবে না, ত্যান হবে না, অবশ্যই লাইনে আসতে পারছে। একটা কথা হলো কি জানেন, ইন্ডিয়া আমাদের কাছে ধরা, আমরা ইন্ডিয়ার কাছে ধরা না। এটা মাথায় রাখবেন, কারণ আমরা বছরে মাত্র $2 বিলিয়ন বিজনেস করি ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া আমাদের দেশে বিজনেস করে 12 থেকে 14 বিলিয়ন। ইন্ডিয়ারে আমরা কত টাকা দিয়ে আসি চিকিৎসা হয় খোঁজ নিয়ে দেখবেন, ভিজিটে গিয়ে কত টাকা দিয়ে আসি এটা খোঁজ নেবেন। আর বাংলাদেশে কাজ করে ইন্ডিয়ানরা প্রতি বছর মানে বৈধ ওয়েতেই $5 বিলিয়ন নিয়ে যায় বৈধ ওয়েতে, আর তো অবৈধ ওয়ে আছে। এর আগে দেখছিলাম 4 থেকে 5 লক্ষ ইন্ডিয়ান অবৈধভাবে কাজ করে বাংলাদেশে, যাদের কোনো ভিসা নাই, কিচ্ছু নাই। সো আমরা হচ্ছি কাস্টমার, আমাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। আর আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের রাষ্ট্রে আঘাত করাও যাবে না, এটা মাথায় রাখতে হবে। সব থেকে ক্ষতিটা ইন্ডিয়ারই হবে। এবং এই মেডিকেল সেক্টরে, এই যে হসপিটাল সেক্টরে ক্ষতি হচ্ছে, এটা বুঝতে পেরে অলরেডি ডাক্তার বাবুরা লাইন আসছে। কদিন পরে হোটেলে যে বাবুরা ঘোষণা করছিল, হোটেলের বাবুরাও লাইন আসবে। তারপরে যারা ওই যে আপনার আসনা পাতি নেতা, হেরাও লাইন আসবে, সবাই সরি। ভারত নিজেদের অভ্যন্তরীণ কুন্দল সামাল দিতেই হিমশিম খাচ্ছে, কিন্তু অন্যের লেস্টানা স্বভাব থেকে বের হতে পারছে না তারা। তাই বাংলাদেশ নিয়ে এত মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম। গত 2 মাস আগেই ভারতের অরুণাচলে 60 কিলোমিটার এলাকা দখলে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। সেই ব্যথা সেরে ওঠার আগেই আবার ধাক্কা খেতে যাচ্ছে ভারত। এবার তারা বাংলাদেশকে অস্থির করার চক্রান্তে নেমেছে। সামরিক সূত্রে জানা যায়, রংপুরের লালমনিরহাটে ব্রিটিশদের তৈরি এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার কাজ শেষ পর্যায়ে। ওই বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব, নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে, তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে।
বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে সেভেন সিস্টার ইস্যুতে, কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন। তারা যদি সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে তবে মহা সংকটে পড়বে দিল্লি, তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। আজকে আমরা একটা প্রতিবেদন যেটা এখানে আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি, স্ক্রিনের এক অংশে আপনারা একজন সুন্দরী তরুণীরা সম্ভবত মধ্যবয়স্ক হতে পারে, সামহাও আমাদের কাছাকাছি বয়স হতে পারে, একজন তরুণীকে দেখছেন। তো তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে। তাকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভাইরাল। নিশ্চয়ই গতকালকে থেকে আপনারা অনেকেই এই নিউজটা দেখেছেন বা তার ইস্যুতে একের পর এক গণমাধ্যমে খবর বের হচ্ছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউবে নানান ধরনের তথ্য আসতেছে। জনগণের মধ্যে একাংশ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিরোধী অথবা আওয়ামী লীগের শক্ত সাপোর্টার, তারা এই নিউজটাকে ফলো করে প্রচার করছে। এর বাহিরেও বিভিন্ন জায়গায় এটা নিয়ে প্রচারণা হচ্ছে। কেউ কেউ কাউন্টার করছেন যে ঘটনাটা মিথ্যা, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ নষ্ট করার জন্য একটা চক্র পরিকল্পিতভাবে কাজ করছে। আবার কেউ কেউ বলছেন যে না, আপনারা কি জানেন ভাই, ঘটনা হইলেও হতে পারে। এবার আসুন ঘটনাটার বাস্তবিকতা আসলে কি। সম্প্রতি ফেসবুক, এক্স সহ ইউটিউব এবং টিকটক একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস, দেখা যাচ্ছে তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। এখন প্রচারিত ভিডিওটিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে বলে আপনার এটাকে প্রচারণা নিয়ে আসছে। বাট আমাদের ফ্যাক্ট চেক বলছে, ফ্যাক্ট চেক মানে রিউমার স্ক্যানার, ফ্যাক্ট চেক হচ্ছে ওই সফটওয়্যার বা ওই প্রতিষ্ঠানগুলো বা ওই কোম্পানিগুলো যারা কাজ করে ফেসবুকে যখন ভাইরাল কোনো ছবি আসে, ভিডিও আসে, এটাকে আসলে সত্য নাকি মিথ্যা এটাকে তারা জাস্টিফাই করে দেয়। যেমন বাংলাদেশে একজন মাওলানা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতের পতাকা পায়ের নিচে রাখছে, একটা ছবি খুবই ভাইরাল হয়েছে, দেখছেন না, যেটা ভারতে তুলপাল কালাম হয়েছে, কিন্তু ঘটনাটা কি ছবিটা এআই প্রযুক্তি দিয়ে ব্যবহার করে তৈরি করা। তো হয়তো ভারতের কোনো একটা গোষ্ঠী বা চক্র এই ছবিটা কইটা ছেড়া দিচ্ছে যেন দুই দেশের মধ্যে বা ভারতের জনগণের মধ্যে একটা রিয়াকশন ক্রিয়েট করা যায় এবং ফাইনালি তারা সফল। তো এখন এই ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানটি বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূসকে দিয়ে যে ভিডিওটি দেখা যাচ্ছে বেসিক্যালি এটা তিনি নন। তার প্রচারিত ভিডিওটিতে এখানে যিনি আছেন অনুসন্ধানে উঠে এসেছে মনিকা নামের ভিন্ন এক নারীকে, নামটা ঠিক আছে বাট ইউনূস সাহেবের মেয়ে না। তো এই জায়গাটা একটু পেশ লাগানোর চেষ্টা করছে, কারণ আমি নিজেও ডক্টর ইউনূসের মেয়েকে চিনি না। আমার মতো এরকম অনেকেই আজকে প্রথম ওনার মেয়েকে দেখছেন, ওনার বউ বাচ্চা কে কি, আসলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে হয়তো সবসময় কথা বলি, আলোচনা করি, বাট তার ফ্যামিলি নিয়ে আমরা এতটা কনসার্ন না। তো যার কারণে এটা নিয়ে একটা রিউমার ছড়ানোর কিন্তু সুযোগ হয়ে গিয়েছিল। ফ্যাক্ট চেকের প্রতিষ্ঠানটি আপনার গবেষণা করে তারা নিয়ে আসছে যে নামটা ঠিক আছে মনিকা, বাট ইউনূস সাহেবের কন্যা না। এই বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ট্রান্সপারেন্সি বডি ক্যাম নামক একটি ইউটিউব চ্যানেলে চলতি বছরের 28 আগস্টে ড্রাঙ্ক ওম্যান ক্রাইসিস হার কার আফটার এ ব্রেক আপ ইন ভেরোনা, নিউ জার্সি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্ভবত ভিডিও, যে মাতাল মহিলা তার গাড়ি সে অ্যাক্সিডেন্ট করছে বা ক্র্যাশ করছে আফটার এ ব্রেক আপ ইন ভেরোনা, মানে প্রেমে ব্রেকআপ হইয়া এরকম সে করছে নিউ জার্সি। এই ভিডিওটি পাওয়া গেছে। উক্ত ভিডিওটি শুরু থেকে প্রথম দিকের কিছু অংশের সাথে প্রচারিত ভিডিওটির হুবহু দৃশ্য মিলেছে। ইউটিউব চ্যানেলটির বিষয়ে জানা যায় এটি পুলিশের শরীরে পরিধানকৃত বডি ক্যাম থেকে আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো প্রকাশ করে। আর আটককৃত নারী তার নাম মনিকা ইউনূস বলে জানান, পাশাপাশি জানান তার জন্ম নিউ ইয়র্কে এবং তিনি একজন পুয়ের্তো রিকান। তিনি তার প্রেমিকের সাথে ব্রেকআপ করে মদ্যপান করে আসছিলেন বলেও জানিয়েছেন। তার মানে নামটাই প্যাস লাগছে মনিকা ইউনূস বলার কারণে এই জায়গা থেকে বিষয়টা ভাইরাল সিচুয়েশনটাতে কানেক্ট হয়েছে। আর ঘটনাটা হচ্ছে বেসিক্যালি 2022 সালের 16 এপ্রিল রাত 2:31 দিকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ভেরোনাতে ধারণকৃত, এবং এটা নিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, পরবর্তী সময় তার মুক্ত হয়েছে। পাশাপাশি মনিকা ইউনূসের সাথে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত নারীর মুখমণ্ডলের তুলনা করেও কিছুটা আসলে মিলে যায়, যা অধিকতর নিশ্চিত করেছে যে মানে হালকা পাত যারা মানে গুজবটা ছড়াইছে, বাট দুইজন দুই রকম ফেস। সুতরাং মোহাম্মদ ইউনূস কন্যা মনিকা ইউনূস মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হয়েছেন, এই দাবিটি মিথ্যা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।